আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। প্রিয় দর্শক, বেশ কিছু ব্রেকিং খবর আছে আপনাদের জন্য। সাউন্ড কি একদম ক্লিয়ার দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করেন। সংক্ষিপ্ত সময়ের জন্য বেশ কিছু ব্রেকিং খবর দেব আজকে আপনাদের। যে খবরের জন্য আপনারা বসেছিলেন, আজকে আমাদের কাছে সেই রকম কিছু গুরুত্বপূর্ণ খবর এসে পৌঁছেছে। সব ঠিক আছে, সাউন্ড ভিডিও একদম ক্লিয়ার। প্রথম ব্রেকিং খবর, যুক্তরাষ্ট্রের অহংকার, সবচেয়ে বড় রণতরী আগুন ধরে গেছে। কারা হামলা করলো, কি বললো আমেরিকা আর কি বললো ইরান? দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর যেটি আমি আজকে 3টার সময়, বেলা 3টে দিয়েছিলাম, যুক্তরাষ্ট্রের সবচেয়ে মূল্যবান একটি জাহাজ যেটা তেল রিফিউলিং করে থাকে, সেটাও আকাশ থেকে ধপাস করে মাটিতে, বেশ কজন ক্রু ওপারে চলে গেছে। 3 নম্বর গুরুত্বপূর্ণ খবর বা ব্রেকিং খবর, ট্রাম্প এবার ওমানের হাতে পায়ে ধরেছে ইরানকে বোঝাতে যুদ্ধ বন্ধের জন্য। কি বলল ইরান? পাশাপাশি বাহরাইনে মার্কিন সবচেয়ে বড় নৌঘাঁটি ধ্বংস হয়ে গেছে। চলুন একটা একটা করে আপনাদের এই খবরগুলো দেবার চেষ্টা করছি। সব ঠিক আছে ভাই? সাউন্ড একদম? কুমিল্লা শিহাব জি, নেতা কাকুর খবর জানতে চান? নেতা কাকুর ওই পারে যাওয়ার জন্য দোয়া চাই। ও নেতা কাকু, তার পেছন দিয়ে এখন রক্ত আমসা হচ্ছে, মানিকগঞ্জ থেকে, কুয়েত থেকে, ফরিদপুর থেকে, জি ভাই, ঢাকা থেকে। দর্শক, প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই, যুক্তরাষ্ট্র, এই খবরটি একবার দিয়েছি, আবার সন্ধ্যা আপনাদের দিচ্ছি, একটু রিপিট করি। যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজগুলোকে আকাশে তেল দিয়ে থাকে একটা বিশাল দেহের বিমান, তেল রিফিউলিং যে বিমানটিকে আমরা বলে থাকি। এটি দূর থেকে আসা ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ জাহাজগুলো আছে তাদেরকে তেল দেয় এবং সেগুলো ইরানে ঢুকে অ্যাটাক করে। এরকম দুটো বা একটি তেল রিফিউলিং বিমানকে এবার এনেছিল আমেরিকা। কোত্থেকে এনেছিল? আমেরিকা থেকে উড়িয়ে এনেছিল মধ্যপ্রাচ্যে। এবার ইরাকে সেই রকম একটি বিশাল দেহের প্রায় কয়েক লক্ষ লিটার তেল থাকে এটার ভেতরে, এটিকে উড়িয়ে দিয়েছে। আমেরিকা বলছে এটি বিধ্বস্ত হয়েছে, কিন্তু ইরান দাবি করছে ইরাকে থাকা তাদের ইরানি মিলিশিয়ারা এটাকে খতম করে দিয়েছে। এটা প্রায়, মানে এটার মূল্য হিসেব করলে অনেক বেশি, 400 কোটি বা $4 কোটি এরকম একটি দাম ধরা হয়েছে এটার মূল্য। সবচেয়ে বড় জিনিস হলো এটা ধ্বংস হওয়া, ইরানের যে লাভটা হলো সেটা হলো এখন যুদ্ধ বিমানগুলো সঠিকভাবে আর কাজ করতে পারবে না। কারণ হলো যুদ্ধ বিমানগুলো যে লং ডিস্টেন্স থেকে বা দূরত্ব থেকে এসে তেল ভরবে আকাশে, এই সুবিধাটা এখন বন্ধ হয়ে যাবে। তার মানে এখন নিকট থেকে অ্যাটাক করতে হবে, অর্থাৎ খুব কাছাকাছি দেশ থেকে, ধরেন সৌদি আরব থেকে, আরব আমিরাত থেকে, ওমান থেকে, কাতার, কুয়েত থেকে। কিন্তু এই ঘাঁটিগুলো তো ইরান মোটামুটি লন্ডভন্ড করে ফেলেছে। তার মানে আমেরিকা এখন এই যে যুদ্ধ বিমানগুলো ব্যবহার করে ইরানে আক্রমণ করছে, এটা আমেরিকার জন্য এখন দারুণ ভোগান্তির শিকার হতে হবে। আক্রমণ এখন কবে আসবে? একটা দুর্দান্ত স্ট্র্যাটেজিক পয়েন্টে হিট করেছে এবার ইরান। 2 নম্বর যে বিষয়টি সেটি হলো, ইরান দাবি করছে তারা মার্কিন সবচেয়ে বড় রণতরী। এখানে দুটো তথ্য আসছে, 2 রকম। একটি তথ্য বলছে আব্রাহাম লিঙ্কন, আরেকটি তথ্য বলছে জেরার্ড আর ফোর্ড, আরেকটি তথ্য বলছে দুটোই। এখন আপনারা প্রশ্ন করবেন আব্রাহাম লিঙ্কন না আর ফোর্ড কোনটা? সবচেয়ে বড় যুদ্ধ জাহাজটি কিন্তু আর ফোর্ড, জেরার্ড আর ফোর্ড। এটিতে আগুন ধরে গেছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যান্ত্রিক কোনো ত্রুটি থেকে আগুন ধরেছে। আর ইরানের আইআরজিসি বলছে যে তারা মিসাইল এবং ড্রোনের মাধ্যমে হিট করে এখানে এটাকে মোটামুটি কি বলবো অচল করে দিয়েছে। এবং এই যে রণতরীগুলো আছে, এই রণতরীগুলো তার সঙ্গে অনেকগুলো, কয়েক ডজন ওয়ারশিপ থাকে, যুদ্ধ জাহাজ থাকে। এই রণতরীর কাজটা কি? এটা একটা যুদ্ধ বিমান, ড্রোন, প্রতিরক্ষা ব্যবস্থার একটা বিশাল প্ল্যাটফর্ম। বিশাল একটা, ধরেন একটা ছোট্ট সিঙ্গাপুরের মতো দেশ, ছোট,
এটার উপরে অজস্র যুদ্ধ বিমান থাকে, ড্রোন থাকে, মিসাইল থাকে, 5,000-এর মতো সৈন্য থাকে। একটা জাহাজের মধ্যে 650 থেকে 700 টয়লেটই আছে, তাহলে বোঝেন কত লোক থাকে। 650 থেকে 700 টয়লেটই থাকে, এবং তারপরও এই টয়লেটে সকালবেলা সবার লাইন ধরতে হয়। তার মানে কত লোক এটার মধ্যে অবস্থান করে। যুক্তরাষ্ট্র বলছে যে এটি একটা ত্রুটি থেকে আগুন ধরে গেছে এবং আগুন নিয়ন্ত্রণে। ইরান বলছে যে না, তারা এটার ভেতরে অ্যাটাক চালিয়েছে ড্রোন এবং মিসাইল দিয়ে, তারপর এটিকে প্রায় অর্ধেক ধ্বংস করে ফেলেছে এবং এটি ব্যবহারের অনুপযুক্ত হয়ে গেছে। আগুন ধরে এটার মোটামুটি অনেক কিছু পুড়ে গেছে, এবং ওমান সাগর থেকে এটা পালিয়ে চলে গেছে অনেক দূরে। ইরান প্রায় 350 কিলোমিটার দূরে এটা অবস্থান করছিল। এই আব্রাহাম লিঙ্কন এটাতে আক্রমণ করে এবং এটি ওমান সাগর থেকে পালিয়ে চলে যায়। আরেকটি সোর্স বলছে, মার্কিন যে বক্তব্য পাওয়া গেছে সেটা হলো লোহিত সাগরে জেরার্ড আর্ট ফোর্টকে অ্যাটাক করা হয়েছে এবং এটাতে আগুন ধরে গেছে। যদি দুটোতেই আগুন ধরে যায় তাহলে তো কেল্লা ফতে ইরানের জন্য, আর যদি একটাতে ধরে বাকিটাও পালায় গেছে। এখন মার্কিন এই রণতরী এবং মার্কিন যুদ্ধ জাহাজগুলো ইরানের নিকট, মানে ইরানের যে পাশে দেশ ওমান সেখানেও নেই, লোহিত সাগরও নেই। তারা পালাতে শুরু করছে আরো দূরবর্তী অঞ্চলে, যাতে ইরান তাদের খোঁজে আর না পায়। তার মানে এখানে একটা বড় রকম আঘাত পেয়ে গেল আমেরিকা। এগুলো আমেরিকার অহংকার। যদি সত্যিকার অর্থে এই খবর, মানে ইরান যেটা বলছে এবং আমেরিকা যেটা বলছে, এটা তো সত্য, আমেরিকা তো স্বীকার করেছে যে আগুন ধরেছে, তার মানে আমেরিকা এইটুকু বুঝে গেছে যে তাদের বিষয়ের অহংকারের চাদরে এবার আগুন ধরিয়ে দিয়েছে খামেনি বাহিনী। এবং বলা যায় যে যুদ্ধের কৌশলে ইরান যা দেখালো, আমেরিকার যে সুপার পাওয়ারের তকমা সে চাদরটা খুলে ফেলেছে। ইরান ছোট শক্তি, মানে ছোট শক্তির দেশ হলেও আমেরিকাকে বেশ ভালো নাকানি চুবানি খাইয়েছে। দর্শক, তারপরের গুরুত্বপূর্ণ খবরটি হলো বাহরাইনে মার্কিন পঞ্চম ফ্লিটের যে সবচেয়ে বড় নৌঘাঁটি, এখান থেকে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ কন্ট্রোল করে আমেরিকা। সে বাহরাইনে পঞ্চম নৌঘাঁটিটি প্রায় অচল করে ফেলেছে বা শেষ করে ফেলেছে, ধ্বংস করে ফেলেছে ইরানের ড্রোন এবং মিসাইল। ইরান বলছে তারা মিনা সালমান অঞ্চলে, বাহরাইনের যে মিনা সালমান, সেই অঞ্চলে পঞ্চম নৌঘাঁটিতে হামলা করেছে। এবং দূর থেকে যে ভিডিও ফুটেজ পাওয়া গেছে সেখানে শুধু আগুনের কুণ্ডলি দেখা গেছে। তার মানে আমেরিকার নৌঘাঁটিকে একেবারে ধ্বজভঙ্গ করে ছেড়েছে ইরান। এখান থেকে নৌ শক্তির যেই স্পিড নিয়ে আমেরিকা কাজ করতো বা পুরো মধ্যপ্রাচ্য কন্ট্রোল করতো, সেই কন্ট্রোল সিস্টেমটাও ভেঙে দিয়েছে। এখন হরমুজ প্রণালী পুরোপুরি ইরানের কন্ট্রোলে। আপনারা জানেন যে যুদ্ধের সবচেয়ে বড় অস্ত্রটি এবার ইরানের হাতে ছিল হরমুজ প্রণালী। যত বিমান ফাটাক, মানে ধ্বংস করুক, রণতরী ধ্বংস করুক, যত ঘাঁটিতে আটকাক বা হিট করুক, ধ্বংস করুক, সবচেয়ে বড় আঘাত হলো হরমুজ প্রণালী। এটা যতক্ষণ ইরানের কন্ট্রোলে ততক্ষণ আমেরিকার ঘুম হারাম থাকবে এবং বিশ্বে আমেরিকার অবস্থান দুর্বল হবে। এই হরমুজ প্রণালী দখলের জন্য ইরান, আমেরিকা ব্যাপক অ্যাটাক করেছে, ইরানের অনেক নৌযান ধ্বংস করেছে। তারপরও ইরান তার কবজা থেকে হরমুজ প্রণালীকে ছাড়েনি। এখন পর্যন্ত পুরো হরমুজ প্রণালী তার কন্ট্রোলে আছে। প্রায় 20টির মতো জাহাজ ধ্বংস করেছে হরমুজ প্রণালী এবং তার আশপাশের অঞ্চলে শত্রুর প্রায় 20টি জাহাজকে হিট করে ধ্বংস করেছে ইরান। তার দাবি এরকমই, মানে ইরানের দাবি হলো এটি। তার মানে পঞ্চম যে ঘাঁটিটি নৌবাহিনীর আমেরিকা, যেটা বাহরাইনের মিনা সালমায় আছে, এটাতে এই বিশাল হামলায় ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ সদর দপ্তরকে এক প্রকার অচল করে ফেলেছে, যেটা মধ্যপ্রাচ্যে অবস্থিত। দর্শক, তারপরের যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো যুক্তরাষ্ট্র এবার ওমানের মাধ্যমে ইরানের কাছে বার্তা পাঠিয়েছে। অর্থাৎ ওমান, এর আগেও ওমানের মাধ্যমে যুদ্ধবিরতির অনেকগুলো বৈঠক হয়েছে আমেরিকা এবং ইরানের মধ্যে। এবার সেই যুদ্ধ বন্ধের জন্য ওমানকে আবারও কাজে লাগাচ্ছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প তিনি ওমানকে বলেছে, তুমি ইরানের সাথে আলোচনা করো, আমরা যুদ্ধ বন্ধ করতে চাই, মানে যুদ্ধ বিরতি চাই, সিজফায়ার চাই। তো এই প্রস্তাবটি এসছে ওমানের হাত ধরে ইরানের যিনি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কাছে।
আব্বাস আরাকচি এই বিষয়ে কথা বলেছেন ইরানের যিনি নিরাপত্তা সেক্রেটারি বা সামরিক সেক্রেটারি আলী লারিজানির সাথে। আলী লারিজানি স্পষ্ট বলেছেন যুদ্ধ বন্ধ হবে না। যদি যুদ্ধ বন্ধ করতে চায় আমেরিকা, প্রথম শর্ত আমেরিকার জন্য, আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে গাট্টি গুট্টি গুছিয়ে চলে যেতে হবে। মধ্যপ্রাচ্য অর্থাৎ আরবের গালফ কান্ট্রিতে আমেরিকার যতগুলো ঘাঁটি আছে, একটা ঘাঁটি এখানে থাকতে পারবে না। যতক্ষণ ঘাঁটি থাকবে ততক্ষণ ইরান লড়াই চালাবে। মুস্তফা খামেনির পক্ষ থেকে স্টেটমেন্ট এসছে, তারা এই লড়াই ততক্ষণ করবে যতক্ষণ মানচিত্রে নেতাকাকুর দেশটি থাকবে। তার মানে ওই দেশটির নাম উল্লেখ করে বলেছেন যে নেতা সাহেবের দেশ যতক্ষণ থাকবে যুদ্ধ চলবে। মধ্যপ্রাচ্যে এই রাষ্ট্রের নাম নিশানা থাকবে না। এটা হয়তো বা কথার কথা, এটা দিয়ে তারা যুদ্ধ দীর্ঘ করবে। মূল কথা একটাই, সেটা হলো মধ্যপ্রাচ্য থেকে সমস্ত কিছু গুছিয়ে চলে যেতে হবে আমেরিকাকে। 2 নম্বর, ইরানের উপরে সকল নিষেধাজ্ঞা তুলে দিতে হবে। এই দুটো হলো প্রধান। যদি কোনোভাবে আমেরিকা রাজি হয় যে তারা মধ্যপ্রাচ্যে ঘাঁটি রাখবে না, তাহলে পুরো মধ্যপ্রাচ্য চলে যাবে ইরানের কন্ট্রোলে। ইসরায়েলের আর কোনো শক্তি থাকবে না। একমাত্র ইসরায়েলকে টিকিয়ে রাখার জন্য, একমাত্র ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের মোড়ল বানাবার জন্য আমেরিকা পুরো গালফ কান্ট্রিতে নিরাপত্তার নাম করে এই ঘাঁটিগুলো তৈরি করেছে। এগুলো সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, জর্দান এই রাষ্ট্রগুলোকে রক্ষায় নয়। মনে হচ্ছে যে আরবকে রক্ষার জন্য আমেরিকা এখানে ঘাঁটি করেছে, বেসিক্যালি এটা নয়। তাদের মূল টার্গেটটা হলো ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে টিকিয়ে রাখতে হবে, কারণ চারদিকে আরবদের একটি রাষ্ট্র, মানে আরবরা, এবং আরবদের সাথে যুদ্ধ করে ইসরায়েল নামক রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়েছে। এবং ইসরায়েলের গ্রেটার ইসরায়েল তৈরির যে পরিকল্পনা, সেখানে ইসরায়েলকে শক্তিশালী না করলে বা মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে মোড়ল না বানাতে পারলে এই রাষ্ট্র এখানে টিকে থাকবে না। তাহলে কি করতে হবে? আমেরিকা গালফ কান্ট্রিকে রক্ষার নাম করে তাদের এখানে কয়েক ডজন ঘাঁটি তৈরি করেছে, এবং এই ঘাঁটি থেকে তারা ইসরায়েলকে রক্ষা করে। ইরানের হাত থেকে রক্ষার নামে এই কাজটি করত। ইরান এবার যে ধোলাইটা দিচ্ছে, সেই ধোলাইয়ের পর এইটুকু বোঝা যাচ্ছে যে আরবদের এখন পালাবার পথ খুঁজছে। আরবরা না, দুঃখিত, আমেরিকা। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো আমেরিকা আসলে পালানোর কাজটি করছে এখন। তাদের রণতরী পালিয়ে যাচ্ছে, মানে কি পৃথিবীর কাছে তাদের মুখ ছোট হয়ে গেছে। তারা যে পরাশক্তি এটি আর জোর গলায় বলতে পারছে না। তাদের সামরিক বাহিনীগুলো পালিয়ে যাচ্ছে। তাদেরকে দেখা গেছে বিভিন্ন ফুটেজে তারা বেডিং পত্র গুছিয়ে চলে যাচ্ছে অন্য জায়গায়। এখন ইরানের টার্গেট একটাই, মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে সরাবে। আর আমেরিকা সরে গেলে ইরান হবে মধ্যপ্রাচ্যের মোড়ল, সুপার পাওয়ার, এবং আরবের বা গালফ কান্ট্রিগুলো ইরানের সাথে সমঝোতা করে চলবে। আর ওই রাষ্ট্রটি, নেতাকাকুর দেশটি, এখানে হয়ে যাবে একটা টয়লেট। তার মানে এই রাষ্ট্রটির আর কোনো অবস্থান থাকবে না। এখন থেকে যদি কখনো আরব একটি দেশ নেতাকাকুকে সকালে একটা গালে চটকানা দেয়, সে আরেকটা গাল পেতে দিবে। কারণ তখন জর্দান কথা বলবে, লেবানন কথা বলবে, আর ফিলিস্তিন নামক রাষ্ট্রটি তখন স্বাধীনতা লাভ করবে। কারণ তখন নেতাকাকুর আর উচ্চবাচ্য থাকবে না। তার সকল শক্তির মূল মালিকানাই হলো আমেরিকা। আমেরিকাকে ম্যানেজ করে এই অঞ্চলে তিনি তার সকল শক্তি প্রয়োগ করে থাকেন। দর্শক, আরেকটি ব্যাপার হলো যে আমেরিকা, ট্রাম্প ওমানকে বলছে যে ইরানকে বলো আমরা আলোচনা করতে চাই, একটা আলোচনার টেবিল বা একটা আলোচনার চ্যানেল খুলে দাও, যেখান থেকে আমরা ইরানকে বুঝাতে পারি কি করতে হবে। যেহেতু এই মুহূর্তে ইরানের সুপ্রিম কমান্ডারদের সাথে আমাদের কোনো যোগাযোগের নেটওয়ার্ক নেই। আমেরিকা বুঝতে পারছে যে তারা আলী খামেনিকে হত্যা করে সবচেয়ে বড় ভুলটা করেছে। কারণ আলী খামেনি ছিলেন খুব সহনশীল, ধৈর্যশীল, নরম স্বভাবের মানুষ। আর তার ছেলে মুস্তফা খামেনি, তিনি কিন্তু ফাইটার। আপনারা হয়তো জানেন কিনা, যখন ইরানের প্রেসিডেন্ট ছিলেন আলী খামেনি, তখন রুহুল্লাহ খামেনি ছিলেন সর্বোচ্চ নেতা। এরপর রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর আবার ভোটাভুটি হয়। এই ভোটাভুটির মাধ্যমে তাদের যে সুপ্রিম কাউন্সিল, সেই সুপ্রিম কাউন্সিলের ভোটের মাধ্যমে এই যে আয়াতুল্লাহ আলী খামেনি, তিনি হন সুপ্রিম লিডার। পরবর্তীতে এই ছেলে, মানে তার ছেলে, মেজো ছেলে মুস্তফা, তিনি কিন্তু 15-16 বছরে ইরানের সেনাবাহিনীতে যোগ দেন এবং ইরান যুদ্ধে তিনি কিন্তু অংশ নেন।
এবং সাফল্যের সাথে তিনি লড়াই করেন। একটা পর্যায়ে যে বিপ্লবী গার্ড বাহিনী তৈরি করা হয়, বিপ্লবী গার্ড বাহিনীর কাছে তিনি সর্বাধিক জনপ্রিয় হয়ে ওঠেন। তিনি রাষ্ট্রীয় বা রাজনীতির কোনো ক্ষেত্রে নিজেকে প্রচার করতেন না, সবসময় নিজেকে গোপন রাখতেন, পর্দার অন্তরালে রাখতেন। মূলত খামেনি প্রায় 38 বছর তিনি যে সুপ্রিম কমান্ডার ছিলেন, এই সময়টিতে 38 বা 36 বছর তিনি মূলত বিপ্লবী গার্ড বাহিনীর সাথে কাজ করতেন। বলা হতো বাবার প্রত্যেকটা নির্দেশনা নেপথ্য থেকে তিনি বাস্তবায়ন করতেন। এবং এই সময়টিতে এসে যুদ্ধকালীন ইরানের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি হবার পেছনে কারণ হলো, যারা আইআরজিসির হয়ে যুদ্ধ করছেন, আইআরজিসির প্রত্যেকটি কমান্ডার সুপ্রিম লিডার হিসেবে তারা মুস্তফাকে চেয়েছেন, এবং মুস্তফা ক্ষমতায় বসেই হামলা দ্বিগুণ করে দিয়েছেন। এটা হলো আমেরিকা এবং নেতাকাকুর রাষ্ট্রের জন্য সবচেয়ে টেনশনের কারণ। কোনোভাবেই তারা এখন ইরানের কোনো চ্যানেলে কথা বলতে পারছেন না, কারণ ইরানের প্রেসিডেন্ট যিনি আছেন মাসুদ পেজেশকিয়ান, তিনি কিন্তু নির্বাহী মানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলেও সেনাবাহিনীর কোনো কন্ট্রোল তার কাছে নেই। পুরো কন্ট্রোলটি হলো সুপ্রিম লিডারের হাতে। এখন ইরানকে প্রস্তাব দিচ্ছে ওমানের মাধ্যমে ট্রাম্প, যে একটি চ্যানেল খুলে দাও, আমরা আলোচনা করতে চাই, যুদ্ধ বন্ধ করতে চাই। আর ঠিক সেই সময় ইরান বলছে ওকে ফাইন, যুদ্ধ বন্ধ হবে, আমেরিকাকে গাট্টি গুট্টি বেঁধে চলে যেতে হবে মধ্যপ্রাচ্য থেকে। আর মুস্তফা খামেনি বলছে যে না, ওই রাষ্ট্রটি যতক্ষণ টিকে থাকবে ততক্ষণ লড়াই চলবে। এখন আপনারা বলেন, আমেরিকার প্রস্তাব ইরানের মেনে নেওয়া উচিত? অবশ্যই আপনারা কমেন্ট করুন, দেখি আপনাদের মন্তব্য কোন দিকে বেশি পড়ে। দর্শক, আর কি নেতা কাকুর জন্য দোয়া চাইতে পারছি না, কারণ নেতা কাকু প্রকাশ্যে এসছেন। তিনি কোথায় ছিলেন এই 5 দিন তিনি বলেননি, এখনো তিনি কোথায় আছেন সেটাও বলেননি। একটা অজানা জায়গা থেকে গোপনে তিনি ভিডিও বার্তা পাঠিয়েছেন। তিনি এখন কি বলবো, ওসামা বিন লাদেনের মতো গোপন হয়ে গেছেন, আন্ডারগ্রাউন্ডে চলে গেছেন ইরানের ভয়ে, কারণ ইরানের এজেন্সিগুলো, নেটওয়ার্কগুলো তাকে খুঁজছে। তার অবস্থান জানা মাত্র পৃথিবীর যে প্রান্তে থাকুক, সেখানেই ইরানের শাহেদ অথবা ইরানের খাইবার সেখান চলে যাবে, নো টেনশন। বুঝতে পারছেন, ইরান তার প্রধানমন্ত্রীকে দেশ ছাড়া করে দিয়েছে, কোথায় আছে কেউ জানে না।